এই যে উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্ট এটা কিভাবে কাজ করে কেউ আমাকে বলতে পারবেন? মেইন কনসেপ্টটা কি? একটু একটু বুঝেছেন নাকি একটু একটুও বোঝেননি সেটা বলেন। যে যেটা এয়ার ফ্লো হচ্ছে, এয়ারের যে কাইনেটিক এনার্জি সেটাকে কি করছে আপনার এই টারবাইনের যে ব্লেড গুলো সেগুলো কি করছে, এয়ারের এনার্জিটাকে স্লো ডাউন করছে, করে এনার্জিটাকে কি করছে আপনার মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। সেই এনার্জিটা আপনার কি করছে, জেনারেটর আবার কি করছে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। ব্যাপারটা তো এরকমই। এই টারবাইনের ব্লেড গুলো শেপ লাস্ট দিন দেখেছেন না ভিডিওটা, পিএমটা খুবই কম। এই জন্য কি হচ্ছে বলেন তো, যে একটা গিয়ার বক্স কানেক্টেড থাকছে, তাই না? তারপরে এই যেখানে কিছু সেন্সর থাকে এগুলোকে বলছি আমরা ভেলোসিটি সেন্সর। এরা কি করে বলেন তো, এই সেন্সরটা কি করে বলেন তো, মনে আছে নাকি? বলেন। আমি বলেছিলাম যে আপনার এয়ারের যে স্পিডটা, সেটা এয়ারের যে ফ্লোটা সেটা যদি আপনার টারবাইনের সাথে মানে পারপেন্ডিকুলার থাকে টারবাইনের ব্লেডের সাথে, তাহলে হচ্ছে কি আপনার ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি সে ক্যাচ করতে পারে। যদি এরকম না থাকে এয়ারের আপনার ভেলোসিটি মানে স্পিড আর কি ডিরেকশনটা সেন্স করে হচ্ছে ওই ভেলোসিটি সেন্সরটা। সেটা আপনার কি করে, এই যে একটা ইয়িং মেকানিজম আছে, এই মেকানিজমটা হচ্ছে কি আপনার রিলেটিভ ভেলোসিটি যেটা এয়ারের, মানে আপনার এয়ার একদিকে যাচ্ছে, টারবাইনের ব্লেড একদিকে যাচ্ছে, এটার জন্য কি একটা রিলেটিভ একটা ভেলোসিটি থাকে। এই এই ভেলোসিটির জন্য আপনার কি হয় দেখেন, এখানে এয়ার আসছে টারবাইনের সামনে, একটা এয়ার এখানে পাস করছে, আবার কি টারবাইনকে পাস করে যাওয়ার পরে এই পাশে আবার ওই এয়ারটাই যাচ্ছে। আপনি যদি এই দুপাশের এয়ারে ভেলোসিটি, কমন সেন্স থেকে আপনাদের কি মনে হয় যে কেন এরকম হচ্ছে, যে সামনের দিকে ভেলোসিটিটা পেছনের দিকে আবার কম হচ্ছে কেন এয়ারে ভেলোসিটি, বলেন দেখি। ডিরেকশনের কারণে। ওই যে আপনার টারবাইন কিছু অ্যাবজর্ব করতেছে, তারপর absorb- ওটাতে বাধা পাচ্ছে। বাধা পাচ্ছে, ভেরি গুড। মানে আপনার টারবাইন তো কি হচ্ছে, ওই যে বাতাসটা যে ধাক্কা দিচ্ছে তাকে, তাই না? তাহলে টারবাইনের ব্লেডটা যে ঘুরছে সে কোথা থেকে এনার্জি পাচ্ছে, আপনার বাতাস থেকেই তো। এই কাইনেটিক এনার্জিটাকে সে কি করছে, ক্যাচ করছে। ওই যে বললাম যে কোনো শক্তি দিয়ে আপনার কি সৃষ্টি বা বিনাশ নেই। এই যে আপনার এনার্জিটা কি করছে, কাইনেটিক এনার্জিটাকে টারবাইন কাজে লাগাচ্ছে মেকানিক্যাল এনার্জি কনভার্ট করার জন্য। তাহলে আপনি যদি মেজার করেন অবভিয়াসলি আপনার কি সামনের দিকে বেশি ভেলোসিটি পাবেন, পেছনের দিকে এয়ার ভেলোসিটি কম পাবেন। এটাই অবভিয়াস। এখন এখানে বলছে যদি আপনার কি, যে যতটুকু আপনার এয়ার আপনার এদিক দিয়ে পাস হচ্ছে টারবাইনের উপর দিয়ে সবগুলো যদি আপনি মানে কাজে লাগাতে পারতেন, সবগুলো কাইনেটিক এনার্জিকে যদি কাজে লাগাতে পারতেন, তাহলে আলটিমেটলি কি হতো আপনার, এই পেছনের দিকে এয়ারের কোনো ভেলোসিটিই থাকতো না। কিন্তু সেটা তো কখনোই পসিবল না। যদি আপনার পিছনের দিকে যে একটা কার্টুন অ্যানিমেশন দিয়ে দেখেন, কারণ এটা কখনো মানে পেছনের দিকে যেটা আপনার আউটপুট যে ভেলোসিটি বলছে পেছনের এয়ারের ভেলোসিটিকে, সেটা কিন্তু কখনোই জিরো হওয়া সম্ভব না। এটা যদি একদম জিরো হতো তাহলে আপনার কি মানে সবগুলো সামনের এয়ারের কাইনেটিক এনার্জিকে টারবাইন কি করেছে, মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে ফেলেছে, সেটা বোঝাতো। সেটা তো আর পসিবল হচ্ছে না এখানে। ইফিশিয়েন্ট হতে পারে না, কোনো কিছুই পারে না, উইন্ড টারবাইন তো আরো পারে না। থিওরিটিক্যাল ইফিসিয়েন্সি 59.3%, প্র্যাকটিক্যালি এটা আরো কম হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার উইন্ড টারবাইনের মোটামুটি প্রিন্সিপালটা। দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, কি দেখতে পাচ্ছেন, আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন কিনা? ম্যাম, আচ্ছা, হ্যাঁ। তাহলে আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে আপনার কি যে উইন্ড টারবাইনের মেকানিজমটা। এবার আসেন যে হচ্ছে একটা উইন্ড পাওয়ার এটা কিসের কিসের উপর ডিপেন্ড করছে, আপনি যে উইন্ড পাওয়ারটাকে কাজে লাগাচ্ছেন টারবাইন, সেটা কিসের কিসের উপর ডিপেন্ড করছে দেখেন। এখানে বলা হচ্ছে যে একটু দাঁড়ান, এখানে কি কি লেখা আছে দেখেন তো, যে পি ইজ ইকুয়ালস টু, কি অবস্থা, আমার ইন্টারনেট কানেকশনটা খুবই খারাপ হয়ে আছে আজকে। দেখেন এখানে কি বলেছে যে পাওয়ারটা কিসের কিসের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে রোটা হচ্ছে কি যে এয়ার ডেনসিটি। এয়ার ডেনসিটিটা কি আপনার, যে একক আয়তনে কি পরিমাণ এয়ার আছে আপনার, সেটা কি আপনি যতটুকু মানে আপনার ভূপৃষ্ঠ থেকে যত বেশি উপরে উঠবেন আপনার বলেন তো এয়ারের প্রেশার কমে না বাড়ে?
উপরের দিকে এয়ারের প্রেশার কম না বেশি বলেন তো? কম। কম। তাহলে আপনার রো কম উপরের দিকে, তাহলে একটা এয়ার থেকে আপনি কি পরিমাণ পাওয়ার এক্সট্রাক্ট করতে পারবেন সেটা ডিপেন্ড করবে হচ্ছে কিসের উপর? একটা হচ্ছে এয়ার ডেনসিটির উপর। যেখানে আপনার এয়ার ডেনসিটি বেশি সেখানে আপনার কি পাওয়ার বেশি, যেখানে এয়ার ডেনসিটি কম সেখানে পাওয়ার কম। আর হচ্ছে কি আপনার ক্রস সেকশনাল এরিয়া। কার ক্রস সেকশনাল এরিয়া? রোটরের। সেই পোর্শনটুকু রোটরের যেখানে কি যে পোর্শনটুকু আপনার এয়ার এয়ার পাস করে যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার কি যে সেটুকু এরিয়াটাকে আমরা বলছি হচ্ছে প্রপোর্শনাল পাওয়ারের। আর হচ্ছে কি দেখেন এই যে একটা ভি লেখা দেখছেন না, ভি, ভিটা হচ্ছে আপনার এয়ারের ভেলোসিটি। আপনারা কি আমার কার্সার দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আমার ট্যাবটা কেন যেন কাজ করছে না। আচ্ছা দেখেন এই যে ভিটা হচ্ছে এয়ারের ভেলোসিটি। আচ্ছা ভেলোসিটি দেখেন, ভেলোসিটির কিন্তু এটা কিউব, হ্যাঁ এটা হচ্ছে এখন পাওয়ারটা আপনার হচ্ছে। কার্সর দেখা যাচ্ছে না ম্যাম। আচ্ছা এখন হ্যাঁ এখন যাচ্ছে। হ্যাঁ তো বাবা এই যে এখানে কি লেখা আছে, এটা ভি কিউব কিন্তু, হ্যাঁ ভি কিউবটা হচ্ছে আপনার কি এয়ারের ভেলোসিটি, ভেলোসিটির কিউব। তাহলে পাওয়ারটা কিসের কিসের উপর ডিপেন্ড করছে? রো, এরিয়া আর রো কি, রো হচ্ছে আপনার এয়ার ডেনসিটি, এরিয়া হচ্ছে কি আপনার রোটরের এরিয়া, রোটরের যেটুকু পোর্শনে আপনার কি এয়ারটা টাচ করে যাচ্ছে সেটুকু এরিয়া, সেটুকু ক্রস সেকশনাল এরিয়া। আর একটা হচ্ছে কি আপনার উইন্ডের ভেলোসিটি, উইন্ডের ভেলোসিটি এটা কিন্তু একটু ঠিক করে নিন, হ্যাঁ এটা কিন্তু কিউব হবে, ঠিক আছে, বি কিউব মানে ভেলোসিটির কিউব। তার মানে ভেলোসিটির উপর ডিপেন্ড করে আপনার অনেক বেশি পাওয়ার এক্সট্রাক্ট করার সময়, যত বেশি ভেলোসিটি তত বেশি পাওয়ার আপনার, তার কি আপনার তার সেই টু দি পাওয়ার 3 কিউব, ঠিক আছে। আচ্ছা শুধু এই এই পোর্শন গুলো ছাড়াও আপনার আরো কিছু ব্যাপার হচ্ছে জড়িত। দেখেন সেখানে কি কি লেখা আছে, যে মেশিনটা কেমন, রোটরের টাইপ কেমন, তারপর হচ্ছে ব্লেডের ডিজাইনটা কেমন হয়েছে, আরো কিছু লস আছে, ফ্রিকশন লস হচ্ছে কিনা, তারপরে হচ্ছে আপনার কি যে আপনি যেই উইন্ড টারবাইনটা কানেক্ট করছেন যেটা মুভ করানোর জন্য সেটার হচ্ছে কেমন লস, সেগুলো সবকিছুর উপর ডিপেন্ড করে আপনার যেটা থিওরিটিক্যাল ম্যাক্সিমাম লিমিট বলেছেন বেডস, সেটা হচ্ছে 59.3%। দেখেন 59.3%, কিন্তু এটা কিন্তু থিওরিটিক্যাল। প্র্যাকটিক্যালি আপনার আসলে ইফিসিয়েন্সিটা আরো কমে যায়, সেটা হচ্ছে কত দেখেন 45%-এর মতো হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আরেকটা ব্যাপার দেখেন ক্যাপাসিটি ফ্যাক্টর, ক্যাপাসিটি ফ্যাক্টরটা কি কেউ জানেন যে কি এটা? অনেক সময় দেখবেন যে আপনার থিওরিটিক্যাল একটা রেঞ্জ দেয়া থাকে যে এই পাওয়ার প্ল্যান্ট থেকে আপনি এত মেগাওয়াট পাওয়ার জেনারেট করতে পারছেন, কিন্তু প্র্যাকটিক্যালি সেটা অ্যাচিভ করা সম্ভব হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। এই যে আপনার যেটা রেশিও, এই রেশিওটা হচ্ছে কি যে আপনার অ্যাকচুয়াল আপনি কি পরিমাণ পাওয়ার জেনারেট করতে পারলেন এক এক বছরে কোনো পাওয়ার প্ল্যান্ট থেকে, আর একটা হচ্ছে ডিভাইডেড বাই আপনার ম্যাক্সিমাম নেমপ্লেট পাওয়ার কত। নেমপ্লেট পাওয়ার মানে হচ্ছে কত, যে আপনাকে বলা হচ্ছে যে থিওরিটিক্যাল পাওয়ার এতটুকু আপনি এখান থেকে প্রডিউস করতে পারবেন, কিন্তু সেটা আপনি পারছেন না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি যে আপনার রেশিওটা কিসের, ক্যাপাসিটি ফ্যাক্টরের, সেটা হচ্ছে আপনার মানে অ্যাকচুয়াল প্রোডাকশন আর ডিভাইডেড বাই আপনার হচ্ছে যেটা থিওরিটিক্যাল পাওয়ার যেটা বলা হচ্ছে সেটা রেশিও হচ্ছে ক্যাপাসিটি ফ্যাক্টর। এই আপনার অনেক ভালো যেগুলো আপনার উইন্ড মিল সেগুলো থেকেও কিন্তু আপনার ক্যাপাসিটি ফ্যাক্টর হাইয়েস্ট আসে কত দেখেন 35%, হাইয়েস্ট 35% পর্যন্ত আসতে পারে, এর বেশি না। তার মানে হচ্ছে কি যে আপনার নেমপ্লেট পাওয়ার যা লেখা আছে যে এই একটা উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্ট থেকে আপনি হাইয়েস্ট এত মেগাওয়াট, ধরেন 100 মেগাওয়াট বলা বলা আছে যে 100 মেগাওয়াট পাওয়ার জেনারেট করতে পারবেন এক বছরে, আপনি আসলে 50 মেগাওয়াটও পারবেন না, তারও কম পাবেন, তাই না? ব্যাপারটা হচ্ছে এরকম। কিন্তু পক্ষান্তরে আপনি যদি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইউজ করেন কিংবা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট ইউজ করেন তাহলে দেখবেন কি আপনার ক্যাপাসিটি ফ্যাক্টর কিন্তু তুলনামূলকভাবে বেশি হয়, ঠিক আছে। আবার সাইজের কথা যদি চিন্তা করেন তাহলে আপনার একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট যদি আপনি বলেন যে 500 কিলোওয়াট কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট, ও যে আপনার আউটপুট দিবে সেখানে আপনার উইন্ড টারবাইন আপনি যদি 1000 কিলোওয়াট বলা হয় তাহলে সে আসলে কাছাকাছি আউটপুট দিবে বা কাছাকাছি এনার্জি দিবে, ঠিক আছে। তাহলে উইন্ড টারবাইনের ক্ষেত্রে আপনার এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, এগুলো যে আপনি ইফিসিয়েন্সি বলেন বা মানে ক্যাপাসিটি ফ্যাক্টর বলেন এগুলো আপনার যেগুলো আমাদের কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট সেগুলো থেকে অনেক পরিমাণে কম। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো টাইপ আছে, দেখেছেন এখানে হচ্ছে কতগুলো উইন্ড টারবাইনের টাইপ দেয়া আছে। একটু দাঁড়ান তো 1 মিনিট।
আচ্ছা দেখেন, এখানে দেখেন কয়েক ধরনের টারবাইনের ফিগার দেয়া আছে। এগুলো বেসিক্যালি আপনার দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে? একটা হচ্ছে হরাইজন্টাল শ্যাফট যেটা বলা হচ্ছে। এগুলো আসলে কি, আপনি যদি চিন্তা করেন যে একটা হরাইজন্টাল এক্সিস, একটা হরাইজন্টাল এক্সিস কেমন হয় বলেন তো? এই যে এরকম না, হরাইজন্টাল আমরা বলি না হরাইজন। তাহলে আপনার কি, যদি জি আপনি ম্যাম। হরাইজন্টাল মানে একটা হরাইজন্টাল এক্সিসের উপর ভিত্তি করে এটা রোটেট করে, যে আসলে ও সার্কুলেট করছে কি একটা হরাইজন্টাল এক্সিসকে ঘিরে। ঠিক আছে, দেখেন এই যে কয়েক ধরনের এখানে আপনার ফিগার দেয়া আছে। এই উপরের গুলো সবগুলোই হচ্ছে হরাইজন্টাল এক্সিস উইন্ডমিল। এটা হচ্ছে প্রপেলার টাইপ, মাল্টি ব্লেড টাইপ, তারপর ডাচ টাইপ, দেখেন স্যালভিং টাইপ, এখানে কতগুলো ধরনের। এই উপরের সবগুলো হচ্ছে আপনার হরাইজন্টাল এক্সিসকে মানে ঘিরে। আপনি যদি একটা এখানে ইমাজিনারি এক্সিস চিন্তা করেন হরাইজন্টাল, সে ওটাকে ভিত্তি করে ঘুরছে। এখানে দেখেন কতগুলোতে আবার কি ব্লেড কম, দেখেন ব্লেড কম, কোনটার ব্লেড বেশি। আর আপনাদের কি মনে হয় বলেন তো, ব্লেড বেশি হলে ভালো না কম হলে ভালো? কি মনে হচ্ছে আপনার? টারবাইনের ব্লেড যত বেশি হবে তত বেশি আপনার এফিসিয়েন্সি পারবে, নাকি আহ, মানে কম হলেই ভালো? আপনার কি মনে হচ্ছে? বেশি হলে ভালো। বেশি হলে ভালো। ব্লেড যত বেশি বাড়বে তত বেশি আপনার কি, যে ক্রস সেকশনাল এরিয়া বাড়বে, যে এয়ার টাচ করবে তত বেশি পরিমাণ ব্লেডটাকে, তাই না? ওই রোটরের ক্রস সেকশনাল এরিয়াটা বেশি হবে, তাহলে আপনার পাওয়ার বেশি জেনারেট করতে পারবে, তাহলে আপনার কি এফিসিয়েন্সি বাড়বে। কিন্তু এখানে আপনাকে আরো কিছু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, যে আপনি যদি ব্লেড বাড়ান তাহলে কিন্তু আপনার কি হবে বলেন তো, টারবাইনের সাইজটা বেড়ে যাবে না? সাইজটা বেড়ে যাবে, ওয়েটটা বেড়ে যাবে, কস্ট বেড়ে যাবে। তার মানে আপনাকে একটা মাঝামাঝি কোনো একটা ব্যাপারে আসতে হবে, একটা ডিসিশন নিতে হবে যে আপনি কি পরিমাণ ব্লেড থাকলে আপনার কি, যে খরচও কম হচ্ছে, ওয়েটও কম হচ্ছে, আবার কি আপনার যেন ইফিসিয়েন্সিটাও মোটামুটি অপটিমাম হচ্ছে। মানে আপনাকে দুটো দিক বিবেচনা করে ব্লেড চুজ করতে হবে, যে কি কয়টা ব্লেড রাখবেন আপনি। ঠিক আছে, মোটামুটি এই যে 3টা ব্লেড হলে এটাই হচ্ছে আপনার পপুলার টাইপগুলো, সেগুলি হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইফিসিয়েন্ট। ঠিক আছে, আর দেখেন নিচের গুলো হচ্ছে ভার্টিক্যাল শ্যাফট উইন্ড টারবাইন বা ভার্টিক্যাল এক্সিস উইন্ড টারবাইন। এরা কি হয় দেখেন, এই যে আপনি যদি ভার্টিক্যাল মানে কি, যে এরকম না ওয়াই এক্সিস বরাবর না, ওয়াই এক্সিস বরাবর এরা ঘোরে, বাতাসটা ধাক্কা দেয় এভাবে, এরা এভাবে ঘোরে। ঠিক আছে, আপনার ভার্টিক্যালি ঘোরে এভাবে। ঠিক আছে, এখন আপনাদের কি মনে হচ্ছে বলেন তো, যে ভার্টিক্যাল এক্সিস গুলো ভালো না হরাইজন্টাল এক্সিস গুলো ভালো? কোনগুলো বেশি ইফিশিয়েন্ট হতে পারে বলেন তো? ভার্টিক্যাল এক্সিস উইন্ড টারবাইন কখনো দেখেছেন আপনারা কোনো কোনো জায়গায়, ছবি টবি বা কোনো ভিডিও টিডিও কখনো দেখেছেন ভার্টিক্যাল এক্সিস উইন্ড টারবাইন? নি তো ম্যাম। হরাইজন্টালটাই তো দেখি ম্যাম। হরাইজন্টালটাই বেশি দেখা যায়। আচ্ছা দেখেন, দুটোরই আপনার কি সুবিধা অসুবিধা আছে, সেগুলো আমরা একটু দেখি যে কি কি আছে। দেখেন লক্ষ্য করেন, এই যেখানে দেখানো হচ্ছে যে হরাইজন্টাল এক্সিসটা কোনটা, এই যে এটা, এটা হরাইজন্টাল এক্সিস রোটর। এটা দেখেন রোটর ডায়ামিটার, এখানে গিয়ার বক্স আছে, জেনারেটর আছে। এইটা কি বলেন তো? এটা এখানে একটা জিনিস লেখা আছে যে নেসেলস। নেসেলসটা কি কেউ বলতে পারবেন? নেসেলসটা হচ্ছে একটা, আসলে এটা একটা হাউজিং, ওই হাউজিং এর ভিতরে আপনার যে জেনারেটর গিয়ার বক্স সবগুলো থাকে। ঠিক আছে, আর দেখেন টাওয়ারটা লক্ষ্য করেন, এই যে টাওয়ারটা, জেনারেটরটা অনেক উঁচুতে থাকছে হরিজন্টাল এক্সিসের। আর ভার্টিক্যাল এক্সিসটা দেখেন কি, জেনারেটর গুলো কিন্তু সব দেখেন নিচে অবস্থিত, দেখেন এই যে গিয়ার বক্স জেনারেটর সবগুলো কিন্তু নিচে। আর আপনাদের কি মনে হচ্ছে বলেন তো, জেনারেটরটা নিচে থাকলে সুবিধা না উপরে থাকলে সুবিধা? ভার্টিক্যাল এক্সিসের ক্ষেত্রে সুবিধা না হরিজন্টাল এক্সিসের ক্ষেত্রে সুবিধা? বলেন তো জেনারেটর মেইনটেনেন্সের ক্ষেত্রে কোনটা সুবিধা হবে আপনার? মেইনটেনেন্সের ক্ষেত্রে তো ম্যাম নিশ্চয়ই নিচে থাকলেই সুবিধা। অবশ্যই হ্যাঁ, তাহলে মেইনটেনেন্সের জন্য আপনার কিন্তু নিচে থাকলেই সুবিধা হচ্ছে। কারণ হচ্ছে কি, আপনার সেটা আপনি ওই যে বড় বড় সিঁড়ি ক্রস করে আপনাকে উপরে উঠতে হয়ে হয়ে সেটা মেনটেন করতে হচ্ছে না। অনেক সময় দেখবেন যে হেলিকপ্টারও লাগে, ধরেন যেগুলো আপনার সমুদ্রে ভেতরে, যেগুলো আপনার এই হরাইজন্টাল এক্সিস টারবাইন আছে, সেগুলো আপনার মেনটেন করতে হলে অনেক সময় দেখবেন হেলিকপ্টারে করে ওনারা যান, যে ওখান থেকে যে ওটা মেনটেনেন্স করে আবার ব্যাক করেন, এরকম ব্যাপার। কিন্তু আপনার মেনটেনেন্সের জন্য জেনারেটরে, সেটার জন্য আমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার মানে ভার্টিক্যাল এক্সিসটাই বেশি সুবিধা। আচ্ছা, এখানে একটু লক্ষ্য করেন যে এখানে অ্যাডভান্টেজ লেখা আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সেসের জন্য। দেখেন কি লেখা আছে বলেন তো, একজন পড়েন তো যে ভার্টিক্যাল অ্যাক্সেস কি লেখা আছে এখানে, অ্যাডভান্টেজটা পড়েন একজন, পড়েন। Advantages: can place generator on ground. গ্রাউন্ড, You don't need a yaw ইয় বলে না? মেকানিজম, হ্যাঁ yaw ইয়, mechanism for
উইন্ড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল মানে ব্যাপারটা হচ্ছে কি দেখেন যে ওই যে একটু আগে দেখেছেন না যে হরাইজন্টাল এক্সিস যেটা ছিল এই যে এরকম প্রপেলার টাইপ যেগুলো এরা তো ঘুরছে এবং বাতাসের ডিরেকশন অনুসারে কিন্তু আপনার এদেরকে মুভ করতে হয় আপনি যদি অপটিমাম আউটপুট চান ওর জন্য কিন্তু ওই যে ইয়া মেকানিজমটা লাগছে যেটা হচ্ছে কি পুরো টারবাইনটাকে একটু একটু করে বাতাসের ডিরেকশন সেন্স করে ঘুরিয়ে নিচ্ছে এটা কিন্তু কি হচ্ছে দেখেন ভার্টিক্যাল এক্সিসে জেনারেটর নিচে রাখতে পারছেন এটা একটা সুবিধা যে মেইনটেনেন্স আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে এখানে কিন্তু দেখেন যে আপনার বাতাসের ডিরেকশন অনুসারে একে ঘোরানোর কোনো দরকার নাই কারণ কি বাতাস ফ্লো করলেই কি এ ঘুরছে কিন্তু এখানে একটা প্রবলেম আছে যে বুঝছেন যখন বাতাস আপনার ফ্লো করে তখন বাতাস এদিক দিয়ে যাচ্ছে গেলে এ পাশে ধাক্কা দিচ্ছে ধরেন এই যে বাম পাশের যেই এটা দেখছেন বাম পাশের যে কার্ভটা সেটা ধরেন ঘুরে গেল এভাবে ঘুরছে তাই না ও সার্কুলেট করছে এভাবে আমার পেনটা কাজ করছে না তো আমি দেখাতে পারছি না বুঝছেন এটা সার্কুলেট করছে এভাবে কাজ করছে এভাবে ঘুরছে হ্যাঁ এভাবে ঘুরছে এখন ধরেন বাতাস যদি এদিকে ধাক্কা দেয় ওকে তাহলে তো ওই একই বাতাস তো এদিকে যাচ্ছে না ডিরেকশনটা তো এদিকে এ ঘুরে আসছে আবার কিন্তু বাতাসটা কিন্তু ওকে আবার এদিক থেকে ধাক্কাও দিচ্ছে মানে অপোজও করছে চিন্তা করেন এই বাতাসটা ধাক্কা দিচ্ছে একে এই পোর্শনের বাম পাশের কার্ভেচার পোর্শনটা কিন্তু ঘুরে যাচ্ছে আবার যখন ও ওদিকে আসছে বাতাসটা তো এদিকেই ফ্লো করছে আবার ওকে কি ধাক্কাও দিচ্ছে না দেখেন বাতাসটা এটাই হচ্ছে প্রবলেম যেই জন্য কিন্তু ইফিসিয়েন্সি এর খুব বেশি ভালো হয় না ঠিক আছে আপনার কিন্তু নেট ইফিসিয়েন্সিটা কমে যায় কারণ আর এখানে একটা আপনার পুশ লাগে এই যে আর এখানে ইউয়া মেকানিজমটা কেন লাগে না কারণ এখানে উইন্ডের অ্যাঙ্গেলের সাথে আপনার একে মানে উইন্ডের ভেলোসিটির সাথে একে ঘোরানোর কোনো দরকার নেই ঠিক আছে আর এটা দেখেন আর কি অ্যাডভান্টেজ গুলো হচ্ছে এটা ডিসঅ্যাডভান্টেজটা কি হচ্ছে যে দেখেন যে লোয়ার উইন্ড স্পিডস অ্যাট গ্রাউন্ড লেভেল যেহেতু আপনার কি হচ্ছে যে এখানে দেখছেন যে একে কিন্তু অনেক বড় টাওয়ার মানে অনেক অনেক উঁচু জায়গায় রাখা হচ্ছে না এটা কিন্তু মোটামুটি মানে তুলনামূলকভাবে হরাইজন্টাল এক্সিসের চেয়ে এ কিন্তু মোটামুটি নিচেই ব্যবহার করা হয় যেমন ধরেন যে যদি আপনি বাসা বাড়ির ছাদে বা ধরেন বড় বড় হাইরাইজ বিল্ডিং এর দেখবেন ছাদে যে এই ধরনের ছোট ছোট মানে উইন্ড টারবাইন প্লেস করা হয় এগুলো যেহেতু আপনার কি যে অনেক হাই রাইজ টাওয়ারে প্লেস করা হয় না তাহলে নিচের দিকে প্লেস করা হয় তাহলে বাতাসের ভেলোসিটি কিন্তু তুলনামূলকভাবে নিচের দিকে কম তাহলে এই জন্য আপনার কি হচ্ছে যে এই জন্য আপনার পাওয়ার আউটপুটটাও কম এই জন্য ইফিসিয়েন্সিটাও কম এই জন্য বলেছে লেস ইফিসিয়েন্ট আর হচ্ছে রিকোয়ার্স আ পুশ পুশ কেন রিকোয়ার বললাম এই যে আপনার যে এদিকে ধাক্কা দিচ্ছে বাতাসটা যে একে আবার কি উল্টো দিক থেকে যখন ঘুরে আসছে তখন কিন্তু বাতাসটা আবার কি একে এ পাশ থেকেও ধাক্কা দিচ্ছে তার মানে কি ওকে ঘুরে আসতে হলে বাতাসের একবার কি একবার বাতাস ওকে এইড করছে আবার বাতাস কিন্তু ওকে অপোজও করছে এই জন্য একটা পুশ দরকার হয় আর হরাইজন্টাল এক্সিসটা বুঝতে পারছেন এখানে অনেক দিক থেকে যদিও অ্যাডভান্টেজিয়াস কিন্তু কিছু কিছু ব্যাপার আছে ডিসঅ্যাডভান্টেজিয়াস মানে হচ্ছে কি দেখেন যেহেতু আপনার অনেক উঁচুতে অবস্থিত জন্য এই উইন্ডের স্পিড ভালো তার মানে হচ্ছে আউটপুট পাওয়ার আপনি ভালো পাবেন ইফিসিয়েন্সি বেশি পাবেন আর হচ্ছে কি এখানে কি হয় জানেন এই যে টিপ এই রোটরের যে টিপটা দেখেছেন না এই টিপটাতে স্পিড অনেক বেশি হয় এই টিপের স্পিড বেশি হলে আপনার আলটিমেটলি সেটা একটি ইফিসিয়েন্ট হয় কিন্তু এখানে আপনার এই যে এই বর্ডার লাইনের স্পিড বা ভেলোসিটিটা অতটা বেশি হয় না ঠিক আছে আর হচ্ছে কি শুনতে পাচ্ছেন আমার কথা জি ম্যাম আচ্ছা আর হচ্ছে কি দেখেন এই যে ইয়া মেকানিজমটা আছে না ইয়া মেকানিজমটা এটার জন্য আপনার কি হয় এর যে স্ট্রাকচারটা এটা কিন্তু তুলনামূলকভাবে আপনার ভার্টিক্যাল এক্সিসের একটু কমপ্লেক্স হয়ে যায় ঠিক আছে কমপ্লেক্স হয়ে যাওয়ার এই জন্য আপনার কি মেইনটেনেন্সটা ডিফিকাল্ট হয় যে স্ট্রাকচারটা ডিফিকাল্ট হয় তারপর আপনার টারবাইনের যে স্ট্রাকচারটা অনেক বেশি হাই রাইজ দেখে অনেক বেশি হাই রাইজ টাওয়ারের উপর এটা প্লেসমেন্ট দেখে কিন্তু একটু স্ট্রেস পড়ে যে আপনার ভেঙে পড়ার সম্ভাবনা আছে আবার আপনি যে এত বড় বড় টারবাইন ব্লেড হয় সেই বড় বড় টারবাইন ব্লেডগুলোকে ক্যারি করে নিয়ে যে আপনার জায়গা মতো সেট আপ করতে হলে বিশাল বড় বড় লরি লাগে ব্যাপারটা বুঝছেন এগুলো অনেক কিছু অ্যাডভান্টেজ মিলে আপনার দুটোরই কিছু মানে অ্যাপ্লিকেশন আপনি কোথায় কোথায় সেট আপ করবেন আপনার অ্যাপ্লিকেশনটা কি তার উপর ডিপেন্ড করে আপনি টারবাইন চুজ করবেন আসলে যে আপনি যদি ছোট ছোট বাসা বাড়িতে বা ধরেন একটা ছোট এলাকায় আপনার কম মেগাওয়াট দরকার তাহলে আপনি এই ভার্টিক্যাল এক্সিস টারবাইনটা ইউজ করেন আর যেখানে আপনার অনেক ফাঁকা জায়গা আছে সেখানে আপনি কি হরিজন্টাল এক্সিস উইন্ড টারবাইন ইউজ করতে পারবেন ঠিক আছে অনেক বেশি মেগাওয়াট আউটপুট দরকার সেখানে আপনি হরিজন্টাল এক্সিস উইন্ড টারবাইন ইউজ করতে পারবেন দেখেছেন না যে এই যে উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্টগুলোর মেইন প্রবলেমটাই হচ্ছে কি জায়গা অনেক জায়গা লাগে এখানে দেখেন কিছু কিছু ওই যে আপনার রেঞ্জ অনুসারে টারবাইনের আউটপুট অনুসারে আপনার কি ক্লাসিফাই করা হয়েছে যে পাওয়ার প্ল্যান্টগুলো স্মল ইন্টারমিডিয়েট মানে মাঝামাঝি আর লার্জ এগুলো অ্যাপ্লিকেশন অনুসারে আপনার ভ্যারি করবে স্মল যেখানে আপনার দরকার অ্যাপ্লিকেশন সেখানে আপনি অবশ্যই কি ভার্টিক্যাল এক্সিস
টারবাইন ইউজ করতে পারেন। আর যেখানে বড় বড় অ্যাপ্লিকেশন, বড় মেগাওয়াট দরকার, দেখেন এখানে হরিজন্টাল এক্সিস উইন্ড টারবাইন ইউজ করেছে। এখানে দেওয়া হচ্ছে যে আপনার লার্জেস্ট উইন্ড টারবাইন কোনটা, সেটা এখানে নাম দেওয়া আছে, দেখেন তার ক্যাপাসিটি দেওয়া আছে। ঠিক আছে। আর হচ্ছে দেখেন এখানে এই যে সমুদ্রে যেটা অবস্থিত সেগুলোর এখানে কিছু ছবি দেওয়া আছে, দেখেন যে সমুদ্রের একদম ভেতরে অবস্থিত সেগুলোর কিছু টারবাইন দেওয়া আছে। এটার নাম কি দেখেন তো? কোপেনহেগেনে একটা আছে যে সরাসরি সমুদ্রে অবস্থিত টারবাইনটা। আর হচ্ছে কি যে দেখেন যেটা আমার গ্রাউন্ডে সেরকম একটা টারবাইনের ফিগার দেওয়া আছে। দেখেন টারবাইনগুলোর প্লেসমেন্ট গুলো লক্ষ্য করেন, একটা থেকে একটা কিন্তু অনেক অনেক গ্যাপ আর অনেক জায়গা লাগে। এই যে আপনি সমুদ্রে যে সেট করেছেন এখানেও কিন্তু আপনি একটা জায়গা ব্লক করে রেখেছেন, তাই না? যে জাহাজ টাহাজ চলবে সেগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে, জায়গা ব্লক করে আপনি এটা বানাচ্ছেন। এখন দেখেন আপনি কিভাবে এটাকে মেনটেন করতে পারবেন উইন্ড টারবাইনটাকে। এটা কিন্তু পুরোপুরি দেখেন পানিতে ডোবানো। দেখেন টারবাইনটা একটা টাওয়ার দিয়ে এটা উঁচু করা আছে। এখানে একটা টারবাইন, এখানে একটা টারবাইন, এখান থেকে আপনার কি হচ্ছে আউটপুট যেটা পাচ্ছে জেনারেটরের আউটপুটটা এখানে আপনার দেখেন একটা সাবস্টেশনে কানেক্টেড। এই সাবস্টেশনের কাজটা কি বলেন তো? এই সাবস্টেশনটা দেখেন অফশোর পানিতে ডোবানো, আর এটা হচ্ছে ডাঙায়। বলেন তো সাবস্টেশনের কাজটা কি এখানে বলতে পারেন নাকি? হ্যালো, বলেন তো সাবস্টেশনের কাজটা কি? কেউ বলতে পারবেন এখানে সাবস্টেশন কি সেটা জানেন তো না? এতদিন তো জানেন সেটা। সাবস্টেশন কি কাজ করে বলেন তো? সাবস্টেশনে কি কাজ হয়? কে যেন নাটক দেখছেন শুনলাম। বাসায় মনে হয় কেউ ডাকছে, ওটা হবে। না, আম্মু অসুবিধা কথা নাই, বলছিল, অসুবিধা আনমিউট নেই। করা ছিল, খেয়াল করি নাই। না না, ইটস ওকে। আচ্ছা এখন বলেন সাবস্টেশনের কাজটা কি বলেন? এতদিন তো সাবস্টেশন পড়েছেন, সাবস্টেশন জানেন যে সাবস্টেশনে কি কাজ হয় সেটা আমাকে বলেন। আপনি এখানে জানেন যে কি হয়, যে একটা জেনারেটর থেকে আলটিমেটলি আপনি মেকানিক্যাল এনার্জিটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করলেন, করে সেটা আমরা দিব কোথায় বলেন? দিব হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমারে না? সাবস্টেশনে আসলে কি হয়, বিভিন্ন ইকুইপমেন্ট প্লেসমেন্ট থাকে যেগুলো হচ্ছে কি আপনার পাওয়ারের রেশিওটা চেঞ্জ করে, যে আপনি মানে ভোল্টেজ ইনপুট আউটপুটের ভোল্টেজের লেভেলটা চেঞ্জ করে, যে আপনি স্টেপ আপ করবেন না স্টেপ ডাউন করবেন, এই ইকুইপমেন্ট গুলো কিন্তু এখানে সেট আপ করা থাকে। দেখেন একটা হচ্ছে অফশোরে প্লেস করা, একটা হচ্ছে ডাঙায় অনশোরে প্লেস করা। সেটা আবার কি দেখেন একটা কন্ট্রোল স্টেশন দিয়ে আপনাকে সবসময় মনিটর করতে হবে, আপনি যেভাবে প্ল্যান করবেন সেটা যেন ইমপ্লিমেন্ট করতে পারেন। এই সবগুলো ফেজ আপনারা সবসময় কি মনিটর করতে হবে। এগুলো করলে আপনি ঠিকঠাক মতো একটা উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্ট রান করতে পারবেন। ঠিক আছে, পরে আপনি যে ট্রান্সমিট করলেন। এখন উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্ট নিয়ে আর কারো কিছু কোনো জিজ্ঞাসা আছে কিনা বলেন তো? এখান থেকে আপনার কি ধরনের কোশ্চেন হতে পারে বলেন তো আমাকে? যে আপনি এই যে উইন্ড টারবাইন পাওয়ার প্ল্যান্টের বেসিকটা কি, এই যে কিভাবে কাজ করছে একটা উইন্ড টারবাইন, আপনি এই যে হরাইজন্টাল আর ভার্টিক্যাল এক্সিস এর মধ্যে কি আপনার সুবিধা অসুবিধা কি, সেগুলো থেকে কোশ্চেন হতে পারে। আর কি হতে পারে যে এই তো এগুলো আপনি কিভাবে মেইনটেইন করতে পারবেন অপারেশন। খুব ছোট কিন্তু হ্যাঁ ব্যাপারটা, যে আপনারা ওই যে ভিডিওটা দেখেছেন না, ভিডিওটা যেভাবে আমি বর্ণনা করেছি ওটা একটু ভালো করে শিখবেন। আর এই যে ভার্টিক্যাল হরাইজন্টাল এগুলো সুবিধা অসুবিধা ভালো করে শিখবেন। আর টুকটাক কোশ্চেন আমি যেগুলো বলি যেখানে লেখা নাই ওগুলো একটু মাথায় রেখেন। এই যে একটু আগে যে বললাম যে আপনার টারবাইনের ব্লেড নিয়ে, এই কথাগুলো একটু মাথায় রাখবেন। ঠিক আছে, কিভাবে কিভাবে হচ্ছে, যে কি হলো সুবিধা কি হলো অসুবিধা। আচ্ছা এবার আসেন হচ্ছে বায়োমাস বেস পাওয়ার প্ল্যান্ট। যেটা বায়োমাস কি কেউ বলতে পারেন আমাকে? বায়োমাসের সোর্স গুলো দেখেন এখানে ছবি দেয়া আছে, কি বোঝা যাচ্ছে বলেন তো এটা দেখে? এখানে যে কমোড দেয়া তার মানে বলেন বায়োমাসের হিউম্যান ওয়েস্ট। হিউম্যান ওয়েস্ট। হিউম্যান ওয়েস্টই শুধুমাত্র না, এই দেখেন এনিম্যাল ওয়েস্ট, তারপরে হচ্ছে কি যে আপনার যেটা এগ্রিকালচারাল ওয়েস্ট, যেগুলো যেমন ধরেন পচা ফলমূল, তারপর ধরেন শাকসবজি, তারপর ধরেন যে বন থেকে যেগুলো খড়কুটো লতা পাতা, বা ধরেন অনেক দিন থেকে থেকে আপনার ধরেন গাছের বাকল টাকল পচে পড়ে গিয়েছে এগুলো,
ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টও হয়, তারপরে আপনি যে ডোমেস্টিক ওয়েস্ট সেগুলো আপনার সবগুলো হচ্ছে বায়োমাসের সোর্স। বায়োমাস কিন্তু আমরা জানি, তাই না বলেন তো? বায়োমাস দিয়ে কিন্তু অনেক কাজ হয়েছে অলরেডি। এই যে বায়োগ্যাস ট্যাস অনেক শুনেছেন না এগুলো? এক সময় আপনারা যখন ছোট ছিলেন তখন কিন্তু টিভিতে বারবার দেখাতো যে বায়োগ্যাস প্ল্যান্ট ইউজ করে বাসা বাড়ি রান্না করার কাজ হচ্ছে, এটা সেটা হিটিং কুকিং এগুলো হচ্ছে। এগুলো কিন্তু আপনারা জানেন অলরেডি। আচ্ছা, এখন দেখেন বায়োমাস বেস পাওয়ারকে কেন বলেন তো যে এটাকে গ্রিন এনার্জি কেন বলা হচ্ছে? আমরা কিন্তু যতগুলো পড়েছি সবগুলো কিন্তু এখন গ্রিন এনার্জি। সোলার পড়েছি, উইন্ড পড়েছি, এখন বায়োমাস আসছে। বায়োমাসকে কেন গ্রিন এনার্জি বলা হচ্ছে বলেন তো? আপনারা জানেন যেমন গরুর গোবর, গরুর গোবরকে কিন্তু সরাসরি দেখবেন যে অনেকখানে অনেক জায়গায় এটাকে সরাসরি বার্ন করে, দেখেছেন না? শুকিয়ে এটাকেই বার্ন করে, দেখেছেন না অনেক জি ম্যাম। জায়গায়? তাহলে এখানে বার্ন করলে তো আপনার কি হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস ইমিট করবে। তাহলে এটা কিভাবে আপনার গ্রিন হাউস মানে গ্রিন এনার্জি কিভাবে হলো বলেন তো? ওটাকে কোনোভাবে কনভার্ট করা হচ্ছে, ওই যে বায়োমাস গুলা যখন প্রডিউস করা হচ্ছে তখন তো শুধু এমন না যে গরুর গোবরটা থাকতেছে, সাথে আরো বিভিন্ন জিনিসপত্র মিক্স করে তো ওই রকম একটা পদার্থে পরিণত করা হচ্ছে, যার ফলে হচ্ছে কার্বন ওটা হচ্ছে আপনার ডাইঅক্সাইড গ্যাস। থাকবে না। এই যে বায়োমাসটাকে কিন্তু আপনি দুভাবে ইউজ করতে পারেন। একটা হচ্ছে কি ডিরেক্ট বায়োমাসটাকে আপনি বার্ন করলেন। বায়োমাসের মধ্যে কিন্তু আমি এটাও বলেছি যে আপনার খড়কুটো লতা পাতা এগুলোও আছে, এগুলোকে আপনি সরাসরি বার্ন করলেন। গরুর গোবর এগুলো সরাসরি বার্ন করলেন, তাহলে আপনার হিট তৈরি হলো। সেটাকে আপনি কাজে লাগালেন, ধরেন যে কোল ফায়ারের মতো, যে কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট যেরকম কাজ করে, যে এই হিটটাকে কাজে লাগাচ্ছেন কিভাবে, যে পানিকে আবার বাষ্প করছেন, বাষ্পটা যে আপনার ইঞ্জিনকে ঘোরাচ্ছে, এটা করতে পারেন। আবার আপনি কিন্তু বায়ো গ্যাস তৈরি করতে পারেন, গ্যাস ইউজ করে ওই গ্যাসটাকে আপনি কি গ্যাস টারবাইন রান করার কাজে ব্যবহার করতে পারেন। এখানে বলা হচ্ছে কি দেখেন, যখন আপনি এই যে বায়োমাস গুলোকে বার্ন করছেন, বার্ন করার পরে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হচ্ছে না? আপনি যদি ধরেন যে আবার কি, যে পরবর্তীতে এই যে ধরেন আপনি আম, কোনো কাঠ পোড়াচ্ছেন বা ধরেন গাছের বাকল টাকল পোড়াচ্ছেন, এগুলোকে করে আপনি কি বার্ন করছেন, বার্ন করে হিট তৈরি করছেন। এখন কার্বন ডাইঅক্সাইড কিন্তু আপনি ছাড়ছেনই, কিন্তু ছাড়ার পর কি হচ্ছে, আপনি তো পরবর্তীতে আপনার দরকার যে হ্যাঁ আমার তো আরো খড়ি দরকার, কয়েকদিন পর যে আমি আবার বার্ন করবো, তখন আপনি আরো গাছ লাগালেন। গাছ লাগালে কি হবে? আপনি যে গাছ লাগাচ্ছেন সেটা কি করবে? কার্বন ডাইঅক্সাইডকে টেনে নিবে না নিজের মধ্যে? বলেন তো। তাহলে ব্যাপারটা কিন্তু হচ্ছে কি যে আপনার নিউট্রাল থাকছে। এখানে কিন্তু আসলে আপনার মানে আপনি এনভায়রনমেন্ট পলিউশন করছেন না, পলিউট করছেন না তা না, আপনি পলিউট করছেন, কিন্তু সেটা কি হচ্ছে, ব্যালেন্স থাকছে কিভাবে, যে আপনি যখন আবার নতুন গাছ লাগাচ্ছেন তারা কি করছে, কার্বন ডাইঅক্সাইডকে টেনে নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে তাই, এটা কিন্তু নিউট্রাল। যদিও আপনার প্র্যাকটিক্যালি নিউট্রাল না, প্র্যাকটিক্যালি আসলে আপনার কিছু সে আর কি পলিউশন আনে, এনভায়রনমেন্টকে পলিউট করে, তারপরে বলা হচ্ছে এটা গ্রিন এনার্জির একটা পোর্শন। ঠিক আছে, কারণ আপনার যেরকম ক্ষতি হয় অন্যান্য ধরেন কোল ফায়ার বা এগুলো মানে কোলের যে রিপ্লেসমেন্টটা, কোল কিভাবে তৈরি হয় বলেন তো? কোল হচ্ছে আপনার ধরেন গাছের গুঁড়ি একটা, ধরেন দীর্ঘ অনেক লক্ষ কোটি বছর মাটির নিচে চাপা থাকলো, চাপা থেকে সেটা হচ্ছে ধরেন প্রেসারে টেম্পারেচারে সেটা আপনার অনেকদিন পরে কয়লায় পরিণত হয়। আপনি যখন মাটি খুঁড়ছেন তখন কয়লা আসছে, কয়লা আপনি ভাবেন কিভাবে আসছে, এটা আসছে আসলে কি আপনার একদিনে আসেনি, এটা লক্ষ কোটি বছরের একটা ফল। সেখানে আপনি এই প্রসেসটাকে কি করছেন, স্কিপ করছেন। আপনি সরাসরি যে গাছের বাকল গুড়ি, গাছের গুড়িগুলো যে কয়লায় পরিণত হতে লক্ষ কোটি বছর নিয়েছে সেটা আপনি স্কিপ করছেন, করে এখন কি করছেন, সরাসরি ধরেন কোনো একটা ছোট কোনো প্রসেসের মধ্যে দিয়ে পাস করিয়ে ওই গাছের গুড়িটাকে আবার কাজে লাগাচ্ছেন কি হিট তৈরি করতে। ব্যাপারটা হচ্ছে তাই। ঠিক আছে, এখানে দেখেন কি লেখা আছে, যে এখানে যদি আপনি মানে প্ল্যান্ট চিন্তা করেন, প্ল্যান্টের যেই হচ্ছে মানে রেসিডিউ, যেগুলো হচ্ছে আপনার বন বন জঙ্গল থেকে আপনার অনেক অনেক রেসিডিউ যেগুলো আসে সেগুলোর মধ্যে হচ্ছে গাছের গুঁড়ি, তারপরে দেখেন এখানে পেলেটস লেখা আছে। পেলেটসটা হচ্ছে কি যে আপনার একটা জ্বালানি, একটা ধরেন ছোট 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 কতগুলো দাহ্য পদার্থ, মেটাল তৈরি করে, মানে ম্যাটেরিয়াল তৈরি করে কিছু, মানে কাঠ বা কোনো রকম কোনো যেগুলো আপনার দাহ্য পদার্থ সেগুলো থেকে, সেগুলো হচ্ছে কি আপনার খুব দ্রুত বার্ন হয় এরকম কিছু একটা। তারপরে উড চিপ, এগুলো সবই হচ্ছে কি আপনার প্ল্যান্ট থেকে আসছে। এগুলোকে আপনি ইউজ করছেন কিভাবে, বায়োমাস হিসাবে। এখানে দেখেন বাঁ পাশে একটা একটা গোলকের মধ্যে কিছু লেখা আছে। এখানে বলা হচ্ছে কি যে আপনি এই যে বায়োমাস থেকে বায়োফুয়েল তৈরি করতে পারেন। বায়োফুয়েল কি সেটা আমি আসবো একটু পরে। এই যে বায়োফুয়েল গুলো দিয়ে আপনি কি করছেন দেখেন, এই যে যেগুলো এই যে অটোমোবাইল সেগুলোকে রান করছেন, সেগুলো আবার কি হচ্ছে, এয়ারে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, কার্বন ডাইঅক্সাইড দেখেন আবার কি এই গাছই টেনে নিচ্ছে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি যে আপনার একটা চক্র, এই চক্রের কারণে কি হচ্ছে আপনার আমাদের এনভায়রনমেন্টে পলিউশনটা নিউট্রাল থাকছে, আপনি কিন্তু কমাচ্ছেনও না বাড়াচ্ছেনও না থিওরিটিক্যালি। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে বায়োমাস, এই জন্য বায়োমাসকে বলা হচ্ছে আপনার গ্রিন এনার্জির একটা পোর্শন। এখন দেখেন
এখানে দেখানো হচ্ছে যে বায়োমাসটা আপনার কি কি সোর্স থেকে এসেছে। বায়োমাস থেকে যে আপনার ইলেকট্রিসিটি জেনারেট করা হচ্ছে সেগুলো বায়োমাসের কিছু পোর্শন দেওয়া আছে। দেখেন সলিড বায়োমাস, সরাসরি বায়োমাসকে আপনি পুড়িয়ে যেটা করছেন সেটা সেটা দেখে 64% এসেছে। বায়োগ্যাস তৈরি করা হচ্ছে, মানে বায়োমাসকে কোনোভাবে প্রসেস করে বায়োগ্যাস তৈরি করছেন, সেখান থেকে কিছু পোর্শন যে ইলেকট্রিসিটি তৈরি করা হচ্ছে। দেখেন মিউনিসিপ্যাল ওয়েস্ট, ডোমেস্টিক ওয়েস্ট কিছু ইউজ করা হচ্ছে। লিকুইড বায়োফুয়েল, যেটা এখন কোথায় ইউজ করা হয় বলেন তো? বায়োফুয়েল গুলো বলতে পারেন নাকি? লিকুইড যেটা মেইনলি ইউজ করা হয় অটোমোবাইলসে, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনগুলো রান করার জন্য আপনার বায়োফুয়েলটা তৈরি করা হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট সবগুলো দিয়ে আপনি ইলেকট্রিসিটি জেনারেট করা হচ্ছে। এখন যে জিনিসগুলো তো আসলে আপনার ওয়েস্টই ছিল, ফেলেই দিতেন, সেগুলোকে কাজে লাগাচ্ছি আমরা। ঠিক আছে, এনভায়রনমেন্ট পলিউশন ওখান থেকে কিছু কমছে, যে আপনি তো এনভায়রনমেন্টে ওগুলো ফেলে দিলে পচে টচে গ্যাস বের হতো, সেই গ্যাসটাকে আপনি কাজে লাগাচ্ছেন এখন কোনোভাবে। ঠিক আছে, কোনো পজিটিভ কাজে লাগাচ্ছেন, সেই জন্য আপনার বলা হচ্ছে কি গ্রিন এনার্জি। এখানে দেখেন ইয়ারলি একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে আর কান্ট্রি ওয়াইজ একটা ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, মানে কোন সোর্স থেকে কত পার্সেন্ট পরিমাণ আপনি কি বায়োমাস ইউজ করেছেন। আর এখানে দেখেন কি লেখা আছে, দুভাবে আপনি ইলেকট্রিসিটি জেনারেট করতে পারেন বায়োমাস থেকে। একটা হচ্ছে ডিরেক্ট কম্বাসন করে, যেটা বললাম আমি একটু আগে, যে সরাসরি বার্ন করলেন। সরাসরি বার্ন করে কি করছেন, যেটা কোল ফায়ারে করা হয়। কোল ফায়ারে কি করা হয়, সরাসরি আপনি কয়লাকে পোড়ান, কয়লাকে সেখান থেকে পোড়ানোর পরে হিটটা যে তৈরি হয়, হিটটাকে কাজে লাগান পানিকে বাষ্পে পরিণত করতে, এটা আপনারা জানেন। এই একই ব্যাপার, ওই হিটটা কয়লা পুড়িয়ে করছিলেন, ওই হিটটা এখন কি বায়োমাসকে পুড়িয়ে করছেন, সরাসরি কম্বাসন। এটাকে ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য দুটো প্রসেস আছে, এই দুটো প্রসেস আমি বলছি একটু পরে। আরেকটা হচ্ছে গ্যাসিফিকেশন, যে আপনি কিছু প্রসেসের মধ্যে এই যে বায়োমাসটাকে ফেলে একটা গ্যাস তৈরি করলেন, বায়োগ্যাস। এই বায়োগ্যাসটাকে আপনি কাজে লাগাচ্ছেন, হয়তো ধরেন যে আপনি কোনো কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট যেটা, সেখানে কাজে লাগাচ্ছেন, মানে গ্যাস টারবাইন রান করানোর জন্য সেগুলোতে কাজে লাগাচ্ছেন, মানে গ্যাস তৈরি করে সেটার দ্বারা আপনি ইলেকট্রিসিটি জেনারেট করছেন। দুভাবেই করা যায়। ঠিক আছে, এখন দেখেন ডিরেক্ট কম্বাসন, যেটা সরাসরি যে আপনি বার্ন করছেন, এটা কিন্তু আপনার দুভাবে, যদি আপনি এই ওয়েটা দুভাবে কাজ করান তাহলে কিন্তু আপনার অনেক ইফিশিয়েন্ট হবে সিস্টেমটা। সেটা কি হচ্ছে দেখেন, কোজেনারেশন। কোজেনারেশনটা কি দেখেন একটু লক্ষ্য করেন। আচ্ছা, এটা হচ্ছে একটা উড বার্নিং ইলেকট্রিসিটি জেনারেশন প্ল্যান্ট, সেটা দেখানো হয়েছে যে এই প্ল্যান্টটা আপনার একাই 10 মেগাওয়াট পাওয়ার জেনারেট করে, এবং জেনারেট করার পর ওই যে আপনার যেখানে এই পাওয়ার সাপ্লাই দেয় তাদেরই শুধুমাত্র রিকোয়ারমেন্ট ফুলফিল করে না, আবার কি করে, সে এক্সপোর্টও করে হচ্ছে 8 মেগাওয়াট। ঠিক আছে, 8 মেগাওয়াট পাওয়ার এক্সপোর্ট করে। এটা হচ্ছে আপনার ইউরোপে একটা দেশে, এটা এটা উড বার্নিং একটা পাওয়ার স্টেশন দেখানো হচ্ছে। সরাসরি কাঠকে পুড়িয়ে আপনার যেটা হিট সেটাকে কাজে লাগাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে কি বললাম যে ডিরেক্ট কম্বাসনকে আপনি দুভাবে এফিশিয়েন্ট করতে পারেন। নাম্বার 1 হচ্ছে কোজেনারেশন। এখন কোজেনারেশনটা কি দেখেন, যে আপনারা জানেন হচ্ছে কি, যে যেমন আমি কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের কথা বলি, যে আমরা কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টে যে স্টিমটা তৈরি করলাম, স্টিমটা দিয়ে আমরা ধরেন যে স্টিম ইঞ্জিনকে রান করালাম, রান করানোর পরে কিন্তু আমার স্টিমটা কিন্তু আমরা আবার কনডেন্স করি, তাই না? সেখানে স্টিমের যে হিট সেটাকে যদি আপনি আবার কাজে লাগান, যে মানে সাথে সাথে আপনি কি পাওয়ার জেনারেটও করছেন, আবার হিটটাকে কাজেও লাগাচ্ছেন। ধরেন কোনো বাসা বাড়িতে আপনার হিটিং পারপাসে দরকার হচ্ছে, কিংবা ধরেন রান্নার কাজে দরকার হচ্ছে, ওয়াটার বয়েল করার জন্য দরকার হচ্ছে, তখন আপনি ওই হিটটাকে একদম মানে নষ্ট না করে কাজে লাগাচ্ছেন। কি কারণে? এই কারণে, এই এই পারপাসগুলো সার্ভ করার জন্য ব্যবহার করছেন। তার মানে কি আপনার প্যারালালি কি হলো, যে হিটও প্রডিউস হচ্ছে, হিটটাকে আপনি নষ্ট না করে কাজে লাগাচ্ছেন, যে স্টিমটা চলে যাচ্ছিল, স্টিমটা আপনার স্টিম ইঞ্জিনকে ঘুরিয়ে, স্টিম টারবাইনকে ঘুরিয়ে চলে যাচ্ছিল, সেটাকে আপনি কাজে লাগাচ্ছেন আবার অন্যভাবে। এটাকে বলা হচ্ছে কোজেনারেশন। তাহলে আপনি এফিসিয়েন্সিটা আপনি বাড়াতে পারবেন, এটা একটা ওয়ে। আবার দেখেন, আরটা হচ্ছে কি বলা হচ্ছে, কো ফায়ারিং। কো ফায়ারিংটা হচ্ছে কি, যে ধরেন আপনি একটা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টে কিছু পরিমাণ কয়লা ইউজ করছেন, কিছু পরিমাণ বায়োমাস ইউজ করছেন। কোলটাকেও আপনি বার্ন করছেন, বায়োমাসকেও বার্ন করছেন, কিন্তু বায়োমাসটা কি হলো, আপনার কোলের একটা রিপ্লেসমেন্ট হলো। ধরেন আপনি ওখানে 10 টন কয়লা ইউজ করলেন, সেখানে আগে যেখানে 10 টন কয়লা ইউজ করতেন সেখানে এখন 5 টন বায়োমাস, 5 টন কয়লা ইউজ করলেন। তাহলে ব্যাপারটা কি বলছে এখানে, থিওরিটিক্যালি আসলে আপনার কি হলো, যে আপনার কোল তো আসলে আলটিমেটলি শেষ হয়ে যাচ্ছে। আপনি যত বেশি মানে পুরো পুরো পৃথিবী চিন্তা করলে আপনি ধরেন দৈনিক হাজার হাজার লক্ষ লক্ষ টন আপনি ধরেন কয়লা বার্ন করে কি পাওয়ার জেনারেট করছেন, সেখানে যদি আপনার কিছু পোর্শন সাবস্টিটিউট হয়, যে আপনি বায়োমাস দিয়ে সাবস্টিটিউট করলেন, তাহলে আপনার কিন্তু জিনিসটা অনেক মানে ফলপ্রসূ হলো, সেটা বলেছে। তাহলে আপনি কো ফায়ারিং যদি করেন, যে কয়লার কিছু রিপ্লেসমেন্ট হলো, তাহলে ওইটা আপনার জন্য অ্যাডভান্টেজিয়াস। এখানে যদিও আপনার বলা হচ্ছে থিওরিটিক্যালি যে
এখানে দেখেন বলেছে যে ইফিসিয়েন্সি কোনো চেঞ্জ হবে না, কিন্তু আপনার কি হচ্ছে যে সেম ইফেক্টিভনেস হবে। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি এনভায়রনমেন্ট কিছু পলিউটেড হয়, বুঝছেন। যদি আপনি মানে এই যে খড় লতা পাতা কুটো এরকম এগুলো যদি বার্ন করেন কয়লার জায়গায়, তাহলে কিন্তু আপনার এনভায়রনমেন্ট পলিউশনটা কিন্তু একটু বাড়ে। কারণ হচ্ছে কি আপনারা দেখবেন যে অনেকে দেখবেন খড়ির চুলা রান্না করে, অনেক সময় খড়ির চুলা রান্না করলে কিন্তু দেখবেন যে শ্বাসকষ্ট হয়, চোখ নষ্ট হয়, এগুলো কিন্তু খুব বেশি পরিমাণে হয়। আমি আমি যদিও বললাম যে কি আপনার যে এই যে গাছের যেগুলো বজ্র বা ওয়েস্ট, যেগুলো রেসিডিউ, সেগুলোই আপনার কি লক্ষ কোটি বছর চাপা পড়ে কয়লা তৈরি হচ্ছে। কয়লা যদি আপনি ইউজ করেন, এটা কিন্তু একটা রিফাইন্ড, অনেক বছর ধরে কয়লাটা রিফাইন্ড হয়ে তারপরে আপনি সেটাকে ইউজ করছেন। ওটা কিন্তু ধরেন পরিশোধিত একটা ব্যাপার। ওখানে কিন্তু আপনার যতটুকুই আপনার মানে মানে যতটুকুই এনভায়রনমেন্ট পলিউশন হলো, সেখানে কিন্তু আপনার মানে যেগুলো আপনার মানে ফাইন ম্যাটেরিয়াল, সেগুলো কিন্তু কম হবে। আপনি যদি সেটাকে রিফাইন করে মানে চিমনি দিয়ে রিফাইন করে পাস করেন, তাহলে কিন্তু এনভায়রনমেন্ট পলিউশন যতটুকু হবে। আপনি যদি বায়োমাস ইউজ করেন, ধরেন যেগুলো বায়োমাস ইউজ করবেন, তাহলে কিন্তু এনভায়রনমেন্ট পলিউশন কিছুটা হবেই। ঠিক আছে, যদিও এখানে বলা হচ্ছে যে ইফেক্ট নাই, নিউট্রাল, কিন্তু কিছু প্রবলেম আছে। এগুলোই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এখন আপনি যদি ঠিক মতো এটা মেনটেন না করেন যে কি ধরনের বায়োমাস আপনি বার্ন করছেন, সেটা বায়োমাস বার্ন করার পর সে রেসিডিউটা কই যাচ্ছে, কিভাবে আপনি সেটাকে হ্যান্ডেল করছেন, তাহলে কিন্তু আপনার উল্টো ক্ষতি হবে। ঠিক আছে। আর যে ধরেন এখানে কি বলা হচ্ছে যে আপনি সরাসরি, বললাম যে একটা কি সরাসরি আপনি বায়োমাসকে বার্ন করে যে হিট তৈরি করতে পারতেন, আর একটা হচ্ছে কি যদি আপনি মানে বায়োগ্যাস তৈরি করেন, সেভাবে আপনি হিট তৈরি করতে পারবেন। বায়োগ্যাস তৈরি করার জন্য ধরেন কিছু প্রসেস আছে, এখানে কি লিখেছে দেখেন, অনেকগুলো প্রসেস আছে। সেই প্রসেসগুলো আমি একটু দেখাচ্ছি একটু পরে একটা ভিডিওতে। এখানে বলেছে হচ্ছে কি যে আপনি যদি এই যে বায়োমাসগুলোকে যদি কি করেন, আপনি যদি চান যে কিছু পরিমাণ অক্সিজেন দেন, দিয়ে কিছু ধরেন যে অনেকদিন ধরে চাপা দিয়ে রাখেন, তাহলে একটা কিছু গ্যাস বের হবে। এই গ্যাসের মধ্যে আপনার কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন, মিথেন, নাইট্রোজেন, এগুলো বিভিন্ন ধরনের মানে গ্যাস থাকে। এই গ্যাসগুলোকে আপনি কি করতে পারবেন, আচ্ছা একটু দাঁড়ান। আচ্ছা, তাহলে এই গ্যাসগুলোকে আপনি কি করতে পারেন, পরবর্তীতে গ্যাসটাকে আপনি হিটিং, কুকিং বা আপনি যদি পাওয়ার জেনারেট করতে চান সেই কাজে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, গ্যাস টারবাইন রান করে। আপনাকে এটা একটু পরিশোধিত করতে হবে, তারপরে আপনি সেটা ইউজ করতে পারেন। একটু দাঁড়ান, একটা জিনিস দেখাই। ওমা, এটা একটু দেখেন। Biomass energy, or bioenergy, refers to energy produced from organic matter. Biomass is primarily found in the form of living or recently living plants, as well as waste. The term feedstock is used to refer to whatever type of organic material will be used to produce energy. Different feedstocks will have different physical compositions, but generally all feedstocks include varying amounts of carbon, water, and organic volatiles. For energy production, a feedstock must be converted using one of many processes. Some common biomass conversion processes include combustion, the process where feedstock is burned in the presence of air to release heat, what happens when you start a small campfire with wood. Combustion can be used to heat steam for electricity generation as well. Gasification, the process of using heat, pressure, and partial combustion to convert feedstock into a combustible gas mixture called syngas. The syngas can then be used in place of natural gas for heating, electricity, and other uses. Pyrolysis, the process of heating feedstock at high temperatures in the absence of oxygen. Since no oxygen is present, the organic material does not combust. Instead, the chemical compounds decompose into three forms: a liquid called bio-oil, a solid called biochar, and a syngas, which we talked about earlier. Anaerobic digestion or biodigestion.
a process where bacteria breaks down organic material in the absence of air to create biogas, which can be captured and burned to produce energy. The remaining byproduct is called digestate and makes a great fertilizer. Fermentation, the process of converting a plant's glucose into an alcohol called ethanol through the use of yeast. The ethanol is a liquid fuel that can be used as an automotive fuel. It is important to note that certain feedstocks are more conducive for some biomass conversion processes over others. The determination of which feedstock and process will be used is determined largely by the availability of resources and the desired end form of energy. Prior to the Industrial Revolution, biomass was the primary source of energy. Biomass now makes up only a small percentage of total world energy use. However, for approximately 2.5 billion people, it remains the primary source of energy for cooking and heating. The use of biomass is highly contextual to the region in which it is used. Availability of resources, availability of technology, and economic viability are all drivers of biomass use. The environmental benefits and costs are highly contextual depending on the technology and feedstocks used. While some biomass processes, such as waste-to-energy, are touted for their lower carbon dioxide emissions, some processes, such as combustion, release carbon dioxide and particulate matter that are a significant concern for human health. The world's most energy-poor peoples and regions still rely on biomass for the majority of their energy needs. The lack of appropriate ventilation mechanisms for burning biomass is a major health concern and contributes to short life expectancies in much of the developing world. Concerns associated with biomass also go beyond human health. Depending upon the source of biomass used, deforestation, cropland degradation, and land use alteration can all be relevant issues associated with biomass. That's biomass. কি বুঝলেন বলেন তো? যে বায়োমাস থেকে আপনি যেমন কি করতে পারেন, যে বায়োগ্যাস তৈরি করতে পারেন, আবার কি বায়োফুয়েলও তৈরি করতে পারেন, তাই না? দেখেছেন সবাই নাকি ঘুমাচ্ছিলেন? না ম্যাম, দেখেছি। আচ্ছা, দেখেন এখানে এখানে কিছু বায়োফুয়েলের কথা লেখা আছে। বায়োফুয়েল দেখেন এখানে দুটো জেনারেশনের কথা লেখা আছে। ফার্স্ট জেনারেশন যেটা আপনার কি হতো, যে ধরেন বিভিন্ন ক্রপ, ডিরেক্ট ক্রপগুলো ইউজ করে, বা ধরেন সুগার বা স্টার্চ, এগুলো ইউজ করে কি আপনার বায়োডিজেল তৈরি করা হতো। বায়োফুয়েল বলছি এটাকে। সেটা হচ্ছে কি, যেমন ধরেন সরাসরি কোনো প্ল্যান্ট থেকে আপনি যদি অয়েল এক্সট্র্যাক্ট করেন, সেটা সেই ধরনের অয়েলগুলো যেগুলো ভেজিটেবল ফ্যাট হতে পারে, কিংবা ধরেন যে মানে কোনো একটা ফর্মের মানে বায়োফুয়েল, সেটাকে আপনি কি করতে পারেন, সরাসরি সেটাকে আপনি কোনো অটোমোবাইলে জ্বালানি হিসেবে ইউজ করতে পারেন। এটাকে বলা হচ্ছে বায়োডিজেল। বায়োডিজেল হচ্ছে কি আপনার, আমার কথা কি কেটে গিয়েছে? হ্যালো? জি ম্যাম, আমি তো একটু কাটা পেলাম। হ্যাঁ ম্যাম, আচ্ছা একটু কাটা ছিল। আচ্ছা, আমার ওই যে ইন্টারনেট কানেকশনটা আবার আনস্টেবল দেখাচ্ছিল। বুঝছেন, এই যে যেগুলো আপনি তৈরি করছেন, যে ফুয়েলগুলো, সেই ফুয়েলগুলো কিন্তু আপনি সরাসরি ক্রপ থেকে বা ধরেন এই যে স্টার্চ থেকে, এগুলো থেকে তৈরি করছেন, ঠিক আছে? এই ফুয়েলটাকে আপনি সরাসরি যে কোনো ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন রান করার কাজে ব্যবহার করতে পারেন। যদিও আপনার যে ন্যাচারাল যেগুলো মানে আমাদের ডিজেল, সেটার তুলনায় কিন্তু এর আপনার আউটপুট সেরকম হবে না, ধরেন 85 থেকে 95% মতো হবে। কিন্তু তারপরেও যদি আপনি এটাকে মিক্স করে ইউজ করেন, যা ধরেন ডিজেলের সাথে যদি আপনি বায়োডিজেলকে মিক্স করে ইউজ করেন, তাহলে আপনার অনেকটাই কি হচ্ছে, যে খরচ বাঁচছে, আর হচ্ছে আপনার ইমিশনটা কম হচ্ছে। আবার আপনি কি করতে পারেন, যে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ফার্মেন্টেশন প্রসেসের মাধ্যমে অ্যালকোহল তৈরি করতে পারেন। এই যে অ্যালকোহল যেটা তৈরি করলেন, সেটা কিন্তু আপনারা জানেন যে কিভাবে অ্যালকোহল তৈরি হয়। আপনি যদি ভাতকে কিন্তু অনেকক্ষণ যদি পানিতে রেখে দেন একটু গরম এনভায়রনমেন্টে, সেখানেও কিন্তু কি আপনি অ্যালকোহল তৈরি করতে পারছেন। তাহলে এগুলো, এই সরাসরি অ্যালকোহল যেটা ইথানল, বিউটানল, এগুলো কিন্তু সরাসরি আপনি জ্বালানি হিসেবে ইউজ করতে পারেন। এটা ছিল প্রথম জেনারেশনে আপনার কিভাবে বায়োফুয়েলটা তৈরি করা হতো, লিকুইডটা। আর পরবর্তীতে কি আসলো, সেটাকে কি বলা হচ্ছে দেখেন, লিগনোসেলুলোজ। এটা হচ্ছে কি আসলে আপনার, যে ধরেন সুগার কেন দেখেছেন না, আখ, যেটা আখ থেকে যে আপনার যে জুসটা বের করার পর যেটা আপনার ছোবড়াগুলো যে ফেলে দেওয়া হয় না, এগুলো ইউজ করে কি হচ্ছে আপনার পাওয়ার জেনারেট করা হয়। এগুলোকে আপনি কি করছেন, এগুলোকে আপনি আবার কি মানে এগুলোকে আপনি ইউজ করছেন বায়োফুয়েল তৈরি করার জন্য।
যেমন আপনার ধরেন ধানের তুষ হতে পারে, কিংবা ধরেন যে মানে কোনো একটা ক্রপের পোর্শন হতে পারে যেগুলো হচ্ছে আপনার ছোবড়া টাইপ, সেগুলো রেসিডিউ মানে এগ্রিকালচারের যেগুলো রেসিডিউ সেগুলোকে আপনার সেকেন্ড জেনারেশনে ইউজ করে ফুয়েল তৈরি করা হচ্ছে। বা ধরেন যে কোনো থার্মাল কেমিক্যাল প্রসেসের মাধ্যমে, যেমন ধরেন যে একটু আগে দেখেছেন না যে ওই যে একটু আগে যে ভিডিওটা দেখেছেন না, ওখানে পাইরোলাইসিস বলে একটা কথা আছে, যে মানে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন, অক্সিজেনের অ্যাবসেন্সে আপনি কি করলেন, অনেক বেশি টেম্পারেচার দিয়ে কোন একটা ধরেন ম্যাটেরিয়াল থেকে আপনি তার কিছু প্রপার্টি চেঞ্জ করে কিছু ফুয়েল মানে কিছু লিকুইড পোর্শন এক্সট্রাক্ট করলেন, এনার্জিটা এক্সট্রাক্ট করলেন। এটা এটা হচ্ছে আর একটা প্রসেস। এই যে লিকুইড পোর্শনটা এক্সট্রাক্ট করলেন, সেখান থেকে যে এনার্জিটা আসলে সেটা দিয়ে আপনি কি অটোমোবাইল রান করছেন। এগুলো হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েলগুলো ইউজ করে আপনি কি করতে পারেন, মেইনলি অটোমেশনে ইউজ করা হচ্ছে, যেগুলো অটোমোটিভ পোর্শন সেগুলোকে রান করার কাজে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, এগুলো ছিল আপনার যে বায়োমাস। এবার আসেন জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট। জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টটা কি, কেউ বলতে পারবেন জিওথার্মালটা কি? এটা পড়ে আমি শেষ করে দিব, বোর হয়ে যেন না। জিওথার্মালটা হচ্ছে কি, যে আপনার আমাদের যে ওয়ার্ল্ড যেটা আর্থের যে সেন্টারে কিছু পরিমাণ হিট লুকায়িত থাকে, বুঝছেন? এই হিটটাকে কাজে লাগানো হয় সরাসরি আপনার কি পাওয়ার জেনারেট করার জন্য। এখানে দেখেন কি লেখা আছে, যে এই জিওথার্মাল টার্মটা এসেছে কি থেকে, গ্রিক ওয়ার্ড জিও আর থেরাইন থেকে। জিও মানে হচ্ছে আপনার আর্থ, আর থেরাইন মানে হচ্ছে হিট। এই দুটো টার্ম মিলে হচ্ছে আপনার জিওথার্মাল। এটা কি হয় দেখেন, আমাদের আর্থের স্ট্রাকচারটা লক্ষ্য করেন, এই যে মাঝে দেখেছেন না, মাঝে একটা সলিড একটা আয়রনের কোর থাকে, এটাকে বলা হচ্ছে ইনার কোর। তারপরে আউটার কোর যেটা থাকে সেটা হচ্ছে আপনার একটু লিকুইড পোর্শন, এখানে আপনার আয়রন নিকেলের লিকুইড ফর্মটা থাকে। ঠিক আছে, এখানে আপনার কিন্তু কিছু রেডিও অ্যাক্টিভিটিও লক্ষ্য করা যায়। এই রেডিও অ্যাক্টিভিটির কারণেই কি হয় আপনার, মানে এটা হয় আসলে মেইনলি আপনার ইউরেনিয়াম থোরিয়াম এগুলোর ডিকে থেকে। এগুলোর জন্য আপনার কি হয়, ভিতরের পোর্শনটা অনেক বেশি হিটেড থাকে, এটা আমরা জানি আর্থের ভিতরে কি অনেক বেশি হিট থাকে। সেটা কি আপনার দেখেন এখানে, যে এই ইনার কোর আর এটা আউটার কোরের যেই আপনার হিটটা, সেটা সেটা আপনার কি হয় দেখেন, এই হিটটা এই যে রক থাকে না, পাথরগুলোকে আপনার হিট আপ করে ফেলে, এগুলোকে বলা হয় ম্যাগমা। ঠিক আছে, তার তার উপরের পোর্শনটা হচ্ছে ম্যান্টেলটা হচ্ছে কি সরাসরি আপনার ক্রাস্টের নিচের পোর্শন। ক্রাস্ট হচ্ছে কি আপনার প্রথমে যেটাতে আপনি হাঁটা চলাফেরা করছেন সেই পোর্শনটা, আর্থের সবচেয়ে বাইরের সারফেসটা হচ্ছে ক্রাস্ট। এরপরে আসে ম্যান্টেল হচ্ছে সবচেয়ে বেশি থিকেস্ট পোর্শন, আর্থের সবচেয়ে বেশি স্থান জুড়ে, সবচেয়ে বেশি জায়গা জুড়ে হচ্ছে আপনার এটা। তারপরে হচ্ছে আপনার আউটার কোর, এটা লিকুইড পোর্শন থাকে। এখান থেকে যে হিটটা, সেই হিটটা আস্তে আস্তে কি হয় আপনার ক্রাস্টের দিকে আসে, ম্যান্টেলের দিকে আসে। ঠিক আছে, এটা কিভাবে আসে, আপনার পরিবাহী হয়ে আস্তে আস্তে আসে। ঠিক আছে, দেখেন এই হিটটা দেখেন কি হয়, কোনো কোনো মানে এটা আসলে আপনার জায়গা ভেদে, মানে আপনার পৃথিবীর সবগুলো দেশে একই রকম ভাবে এই হিটটা আপনি ফিল করতে পারবেন না। পৃথিবীর কোনো কোনো দেশে হচ্ছে আপনার খুবই এটা প্রমিনেন্ট, যেখানে ধরেন রিসেন্টলি কোনো একটা মানে ভলকানো দেখেছেন, যে কোনো কোনো ভলকানিজম কোনো একটা কান্ট্রি ফেস করে এসেছে, এইসব কান্ট্রিতে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আর্থের যেই সারফেসে সেখানে আপনার কি কাছাকাছিতে হিটটা চলে এসেছে। এই হিটটাকে আপনার কাজে লাগানো হচ্ছে কি পাওয়ার জেনারেট করার জন্য। মানে সবচেয়ে সবচেয়ে বেশি হচ্ছে মোটামুটি ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মানে এই কান্ট্রিগুলো কি হয় আপনার তাদের তাদের টোটাল পাওয়ার জেনারেশনের ধরেন 15 থেকে 17% পাওয়ারই আপনার মানে এই জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউজ করে তৈরি করে। ইউএসএ তো আসলে হয় ঠিক আছে, কিন্তু অন্যান্য যেগুলো মানে ওয়েতে পাওয়ার জেনারেট করে ওখানে ইউএসএ, তার তুলনায় এটা খুবই নগণ্য। কিন্তু আপনার ইন্দোনেশিয়া, ফিলিপাইন এইসব দেশগুলোতে আপনার তাদের মোট পাওয়ার জেনারেশনের মোটামুটি ধরেন 20%-এর কাছাকাছি পাওয়ার জেনারেট করে হচ্ছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউজ করে। ঠিক আছে, এখন দেখেন এখানে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্টের কিছু এখানে নাম দেয়া আছে, কোন কোন খানে আপনার সবচেয়ে বড় গিজার হচ্ছে ইউনাইটেড স্টেটসে সবচেয়ে বড়, ওদের মেগাওয়াট। তারপরে ইতালি যেটা দেখছেন সেটা হচ্ছে সবচেয়ে প্রথমে এসেছে হচ্ছে জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, ইতালি যেটা সেটা সবচেয়ে প্রথমে আবিষ্কৃত হয়েছিল এটা। ঠিক আছে, এখন দেখেন এটা তিন ধরনের জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট হয়। সেটা প্রথমটা হচ্ছে ড্রাই স্টিম, মানে বুঝতে পারছেন এখানে কি হচ্ছে, আর্থ থেকে সরাসরি স্টিমটা যেটা তৈরি হচ্ছে সেটাকে কাজে লাগানো হচ্ছে। ফ্লাশ স্টিমটা হচ্ছে কি আপনার, যে এটাকে পানিটাকে কোনোভাবে স্টিমে কনভার্ট করে সেটাকে কাজে লাগানো হচ্ছে। আর বাইনারি সাইকেল, এই তিন ধরনের মানে পাওয়ার জেনারেট হচ্ছে। সেটা কি একটু দেখেন, এই যে ড্রাই স্টিমটা কি হচ্ছে, যে সরাসরি যে
আর্থ থেকে আপনি মানে যে যেই স্টিম পাবেন, আমরা জানি হচ্ছে কি আর্থের ভেতরটা কিন্তু অনেক হিটেড। আপনি যদি কোনোভাবে সেটা ড্রিল করেন, কোনো একটা ধরেন এখানে ড্রিল, আপনি বুঝতে পারছেন যে এই পোর্শনটাতে যে ভিতরের যে তাপটা সেটা বাইরে মোটামুটি ক্রাস্টের কাছাকাছি বা ম্যান্টেলের কাছাকাছি চলে এসেছে, তাহলে আপনি যদি সেটা কোনোভাবে ড্রিল করে যদি ওই পর্যন্ত পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু যেই স্টিমটা, সেই স্টিমটাকে কিন্তু আপনি ক্যাপচার করতে পারবেন। তাহলে ওই স্টিমটাকে আপনি সরাসরি কি করছেন, ধরেন এখানে পাম্প করে উপরে উঠে টারবাইনকে রান করাচ্ছেন, পরবর্তীতে সেটাকে কি করছেন আবার ব্যাক করে দিচ্ছেন। দেখেন ড্রাই স্টিম পাওয়ার প্ল্যান্ট এগুলো টেম্পারেচারটা দেখেন কত, 235 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, দেখেন বললাম না যে ইতালিটা সবচেয়ে হচ্ছে ওল্ডেস্ট, 1904-এ এটা তৈরি হয়েছে, যেটা হচ্ছে ড্রাই স্টিম পাওয়ার প্ল্যান্টের কাজ। আর বাকি তো আপনি জানেন যে টারবাইন জেনারেটরকে ঘুরে কিভাবে রান করছেন। পরবর্তীতে আবার কি করা হচ্ছে যে আপনার এই যে যেটা আপনার স্টিমটা, সেটাকে কি আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে, যে আপনি যদি এটাকে কনডেন্স করে আবার পাঠিয়ে দেন, এটাকে আবার ইনজেক্ট করে ভিতরে পাঠিয়ে দেওয়া হচ্ছে যেখান থেকে আপনি খুঁড়েছেন। প্রবলেমটা হচ্ছে কি যে আপনার এটা ড্রিল করা, একটা আর্থকে ড্রিল করা কিন্তু চারটিখানি কথা না। আপনি ড্রিল করে ভেতরে একদম তাপ পর্যন্ত, যেখানে আপনার স্টিমটা জেনারেট হচ্ছে সেটা পর্যন্ত পৌঁছানো কিন্তু অনেক ডিফিকাল্ট। ধরেন এখন পর্যন্ত হাইয়েস্ট কত, ধরেন 12 থেকে 14 কিলোমিটার পর্যন্ত ডিগ করা হয়েছে ধরেন আর্থের ভেতরে, সেটা আপনার তাও এটা গর্ত করতে সময় লেগেছে আপনার ধরেন অলমোস্ট 20 ইয়ার্স। এর চেয়ে বেশি ভেতরে যাওয়া যায়নি। ঠিক আছে, ওখান থেকেই আপনার এত হিটেড পোর্শন কিছু বের হচ্ছে। আপনারা দেখবেন অনেক সময় কোনো একটা জায়গায় যে খাল খুললে পানিটা যেটা বের হচ্ছে, বাংলাদেশে নেই, যেখানে খাল খুললে পানিটা যেটা বের হচ্ছে সেটা অলমোস্ট দেখবেন যে হিটেড ওয়াটার। ঠিক আছে, এটা গেল হচ্ছে আপনার ড্রাই স্টিম পাওয়ার প্ল্যান্ট। এটা 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 গিজার ক্যালিফোর্নিয়া, যেটা সেটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট জিওথার্মাল। কি পজ দিব একটু, আর 5-7 মিনিট লাগবে। কি করবো বলেন তো? ম্যাম পড়ান, সমস্যা নেই। আচ্ছা, একবারে ছেড়ে দিই না। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ফ্লাশ স্টিম, যেটা সেটা হচ্ছে কি দেখেন এখানে কি করা হয় যে আপনার এমন কোনো জায়গা থেকে যে আপনি এটা এটা মানে যে আর্টটাকে ডিগ করেন, সেখানে হচ্ছে কি যে আপনার এই পানিটা স্টিম না, এটা একটা হট ওয়াটার, যেটা ধরেন মোটামুটি 182 ডিগ্রি সেন্টিগ্রেডের চেয়ে একটু বেশি। আপনি যদি ওই পানিটা যদি উপরে তোলেন, এই যে একটা ফ্ল্যাশ ট্যাঙ্ক দেখেছেন না, এই ফ্ল্যাশ ট্যাঙ্কের কাজ হচ্ছে কি আপনার হঠাৎ করে এই যে পানিটা তুললেন, এটা টেম্পারেচারটা কমিয়ে দেয়া, সরি টেম্পারেচার বলছি, প্রেশারটা কমিয়ে দেয়া। যদি প্রেশারটা কমিয়ে দেন, তাহলে এই যে প্রেশারাইজড ওয়াটারটা ছিল এতক্ষণ, সেটা যখন আপনার প্রেশারটা কম ফিল করবে, তখন সে হঠাৎ করে স্টিমে কনভার্ট হয়ে যাবে। এই স্টিম কনভার্সন প্রসেসটা হয় এই ফ্ল্যাশ ট্যাঙ্কে। তারপরে এই স্টিমটা যে আপনার টারবাইনকে ঘোরাবে, তারপরে আপনি সেটা আবার এখানে কি ইনজেক্ট করছেন, কি পানিতে পরিণত করে আবার ইনজেক্ট করছেন। ব্যাপারটা হচ্ছে এটা ফ্ল্যাশ স্টিম, যেটা পাওয়ার প্ল্যান্ট, মানে হঠাৎ করে আপনার এই ওয়াটারটা এখানে স্টিমে কনভার্ট হচ্ছে প্রেশারটা ফল করিয়ে দেওয়ার কারণে। এই মেকানিজমটা আপনার ফ্ল্যাশ ট্যাঙ্কের ভিতরেই থাকে। আর একটা হচ্ছে বাইনারি সাইকেল, যেটা সেটাতে কি হয় দেখেন, যেখানে আপনার একটা তো হচ্ছে যে আপনি আপনি একদম মানে আর্থ থেকে পানি একটা 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 হট ওয়াটার একটা তুললেন, এটাকে আপনি কোনোভাবে কি করলেন যে আর্থটাকে ডিক করলে হট ওয়াটারটা ফ্লো করাচ্ছেন, এবং হট ওয়াটারের এই জায়গাটাতে একটা হিট এক্সচেঞ্জার থাকে। সেখানে আপনার উপরে উপরে এই পোর্শনে দেখেন আর একটা লিকুইড থাকে। এই লিকুইডটা এমন এমন একটা লিকুইড চুজ করা হয়, এই লিকুইডটার আপনার কি হয় জানেন, যে মানে খুবই মানে কম টেম্পারেচারে সে বাষ্প বাষ্প হয়ে যায়, এরকম একটা কিছু। ঠিক আছে, মানে হচ্ছে আপনার মানে তার বাষ্প হওয়ার জন্য খুবই কম টেম্পারেচার এরকম একটা কিছু লিকুইড চুজ করা হয়। যেমন ধরেন যে এখানে বলেছে দেখেন কি, যে আইসোবিউটেন বা আইসোপেন্টেন, এরা কি হচ্ছে যে তাদের বয়লিং পয়েন্টটা খুবই কম রাখা হচ্ছে, কম হয়। আপনি যখন এখানে কি হট ওয়াটারটা এখান থেকে কি হিটটা স্ট্রাক করবে, তখন কি হবে আপনার এই যে লিকুইডটা তারা স্টিমে কনভার্ট হয়ে যাবে। তারপরে স্টিমটা যে টারবাইনকে ঘোরাবে, তারপর বাদ বাকি কাজ আপনারা জানেন। পরবর্তীতে আপনাকে কিন্তু আবার স্টিমটাকে কনডেন্স করে আবার পাঠাতে হবে। ঠিক আছে, এখন দেখেন যে আপনার জিওথার্মালের বেনিফিট গুলো কি। বেনিফিট গুলো হচ্ছে এটাকে একটা গ্রিন এনার্জি বলা হচ্ছে, কারণ এখানে কিন্তু আপনার আলাদা করে কোনো ফুয়েল ইউজ করতে হচ্ছে না। আলাদা করে ফুয়েল ইউজ করছেন না মানে হচ্ছে আপনার কম্বাসশন করতে হচ্ছে না, তাহলে কি হচ্ছে না, আপনার এয়ার পলিউশন হচ্ছে না। আর এখানে অ্যাবান্ডেন্ট পরিমাণে আপনি হিট তৈরি করতে পারছেন 24/7।
কারণ আমার কি বলেন তো, আর্থের ভেতরে কিন্তু এই যে হিটের কোনো শেষ নেই, তাই না? কিন্তু কিছু আপনার ব্যাপার স্যাপার থাকে যে আপনি যদি এভাবে মানে 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 আপনার আর্টটাকে এভাবে ডিগ করতে থাকেন, তাহলে কিছু সময় আপনি দেখবেন যে কিছু গ্যাস বের হয়ে যায়, তো কিছু হিট বের হয়ে যায়। এই জন্য আপনার অনেক জায়গায় যেটা হয় যে আর্থকোয়েকের সম্ভাবনা তৈরি হতে পারে, যেটা আমরা চাই না। এই জন্য সবকিছু দিক চিন্তা করি আরো এটা নিয়ে গবেষণা করা হচ্ছে যে জিওথার্মাল প্রসেসে কিভাবে আগাবে। কিন্তু এটা কিন্তু অনেক ভালো, মানে 24/7 আপনি রিলায়েবল একটা পাওয়ার প্ল্যান্ট পাচ্ছেন, পাওয়ার আউটপুট পাচ্ছেন। আবার কি যে আপনার জায়গা কিন্তু ওরকম ভাবে লাগছে না। আপনি যদি ধরেন মাটির উপরে, মানে আমাদের যেই লোকাল ল্যান্ডে যদি আপনি কোনো একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করেন, তাহলে কিন্তু আপনার অনেক জায়গা লাগছে। সেখান থেকে আপনি শুধুমাত্র কিছু পাইপ ইউজ করেই কিন্তু এই স্টিমটা তৈরি করতে পারছেন। তার মানে আপনার জায়গা কিন্তু অনেক কম লাগছে। এরকম বিভিন্ন ব্যাপার চিন্তা করে আরো ফিউচারে কিছু ধরেন ইমপ্রুভমেন্ট করা যায় কিনা, এগুলো এখনো চলছে জিওথার্মাল প্রসেসটা। তাহলে এখানে আপনার গেল হচ্ছে রিনিউয়েবল এনার্জির এটা একটা পোর্শন। টাইডাল পাওয়ার প্ল্যান্ট আজকে পড়াবো না, এখানে আরো দুটো পোর্শন আমার বাদ আছে, ঠিক আছে, রিনিউয়েবলের। আপনাদের এতটুকু সিলেবাস, ঠিক আছে, এতটুকুর মধ্যে আমি একটা টেস্ট নিব, ছোট্ট একটা, যেটুকু পড়ালাম এইটুকু পড়বেন আপনারা। তারপরে আমি নেক্সট দিন যে এটা শেষ করবো ইনশাল্লাহ। আর আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, যেহেতু আমি টেস্ট নিব, বলেন তো। তাহলে এটা আপনারা দেখেন, আমি তো লেকচারগুলো দিয়েছি এটার উপরে, কিন্তু আমি এই লেকচারটাও দিয়ে দিব। এগুলোর উপর যদি কোনো কোশ্চেন থাকে ছোটখাটো, তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আপনার গুগল ক্লাসরুমে লিখতে পারেন, ফোন করতে পারেন, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন থাকে যেটা বুঝতে পারছেন না, আমি আবার বুঝিয়ে দেবো। ম্যাম কত মার্কসের মানে ইয়া নিবেন? বাবা 10 মার্কসের নিব, 10 মার্কস, ছোট ছোট একটা পরীক্ষা, ঠিক আছে। আপনাদের তো ইউজুয়ালি 30 মার্কসের হয়, ম্যাম আগের মতো কি এমসিকিউ হবে? এমসিকিউ হতে পারে, আবার ছোট ছোট কোশ্চেন দিতে পারি, বললাম না, মানে আপনার কনসেপচুয়াল কোশ্চেন। ম্যাথ দিবেন কি ম্যাডাম? ম্যাথ এখানে ওরকম কিছু নেই, ধরেন আমি সিম্পল কিছু দিতে পারি, এই যে এই ইকুয়েশন দিয়ে, আর এখানে তো কোনো ম্যাথ নেই, দেখেছেন না, ম্যাথ নেই ওরকম। এই ইকুয়েশন দিয়ে আমি বলে দিলাম যে এটা একটা ভ্যালু দিলাম, পাওয়ার বের করেন, বা অন্য কিছু ভ্যালু দিলাম, বললাম যে রো বের করেন, এরকম কিছু দিতে পারি, ঠিক আছে। তাহলে এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে গুগল ক্লাসরুমে লিখেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব সলভ করার কোনো না কোনো ভাবে, ঠিক আছে। তাহলে আজকে শেষ করি নাকি? আরো ক্লাস করবেন? কিচ্ছু বলেন না যে। জি ম্যাম শেষ করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে থার্সডে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।